কথা প্রথম আলোচনায় আসে 29 অক্টোবর 1951 সালে। তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে বিপুল পরিমাণ পানি রপ্তানি অপারেশন করে অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীতে প্রবাহিত করে এটি পুনরুজ্জীবিত করার ভারতের পরিকল্পনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। জবাবে ভারত সরকার বলে এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে এবং এর ফলাফল সম্পর্কে পাকিস্তানের উদ্বেগ প্রতিক্রিয়া ব্যাপার করে। সেই থেকে 1970 সাল পর্যন্ত গঙ্গার পানি বন্টন নিয়ে দীর্ঘ আলোচনা চলে। এই আলোচনা চলাকালেও ভারত অব্যাহত রাখে এবং 1970 সালে আরাকান নির্মাণ সমাপ্ত হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা নতুন করে শুরু হয়। 1974 সালে 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনের সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে। 1975 সালে ভারতের অনুরোধে বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 10 দিনের জন্য গঙ্গা নদী থেকে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার জন্য ভারতকে অনুমতি দেয়। 1975-এর 15 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যা এবং সামরিক শাসন জারি করে 1976-এর সেপ্টেম্বর মাসে ভারত সকল আলোচনা বন্ধ করে। 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করে। ভারতকে পানি অপসারে বিরত করতে ব্যর্থ হয়ে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘে উপস্থাপন। 26 নভেম্বর 1976 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। কয়েকবার বৈঠকের পর 1977 সালে 5 নভেম্বর উভয় দেশ চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী 5 বছরের জন্য অর্থাৎ 78 থেকে 1982 শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে। 1982 অক্টোবরে উভয় দেশ 1983-84 সালে পানি বন্টনের একটি চুক্তি করে। নভেম্বর 1985 সালে আরো 3 বছরের একটি পানি বন্টনের চুক্তি হয়। এই পানি বন্টন চুক্তি কোনটি ভারত কোনোভাবে মানে নেয়। 1989 সালের শুষ্ক মৌসুমে ভারত একতরফা প্রচুর পানি গঙ্গা থেকে সরিয়ে নেয়। 1992 সালে মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীদের এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আশ্বস্ত করেছিলেন যে ভারত বাংলাদেশকে সমপরিমাণ পানি দেওয়ার ব্যাপারে সম্ভাব্য সবকিছুই করবে। 1993 সালের মার্চ মাসে বাংলাদেশের হার্ডিং ব্রিজ অঞ্চলে মাত্র 261 কিউসেক পানি প্রবাহ রেকর্ড করা হয়, অথচ ফারাক্কা পূর্ব সময়ে একই অঞ্চলে 1980 কিউসেক পানি প্রবাহিত হতো। 1993 সালের মে মাসে উভয় দেশের প্রধানমন্ত্রীরা আবার আলোচনায় বসেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হন অথবা রাখেননি। 1996 সালের ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিটি ছিল বাংলাদেশের ন্যূনতম পানি সরবরাহের গ্যারান্টি সহ 30 বছরের পানি বন্টন চুক্তি। উল্লেখ করা যেতে পারে গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার স্বীকৃতি। নদী বা কোনো জলরাশি পানি প্রবাহের একক হলে কিউবিক ফিট বা পার সেকেন্ড বা কিউসেক। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক, আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত, বাকি দেওয়ার বাংলাদেশ। অথচ ভারত খেয়াল খুশি মতো মাঠ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও প্রতিটি চুক্তির পর
ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করেছে। শুষ্ক মৌসুমে গঙ্গার পানির অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশ বিপর্যয় ঘটছে। বাংলাদেশের কৃষি, মৎস্য, বনজ শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রত্যক্ষভাবে 300 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি হবে। জাতিসংঘ পরিবেশ অধিদপ্তর হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল কার্বন প্রভাব গবেষণা প্রায় 20% কমে গেছে 1960 সালের তুলনায়। কার্বন প্রভাব কমেছে 30%। পলি প্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বর শক্তি হারাচ্ছে। মিনারেল এবং নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী ও জলভূমিতে ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদন কমেছে 30%। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে খাদ্য চক্রের প্রথম ধাপ। এ থেকে ক্রমান্বয়ে মাছ ও অন্য জলজ জীবের উৎপাদন হয়। পদ্মা ব্রহ্মপুত্রের মিলনস্থল আরিচার ঘাটের সমৃদ্ধ থেকে যে ফিশ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তাতে দেখা যায় 35 বছর আগের তুলনায় বর্তমানে মৎস্য উৎপাদন মাত্র 25%। এই এলাকায় ইলিশ মাছ খুব একটা মেলে না। ইলিশ মাছ একটি স্যাট জাতীয় মাছ, চাষ 0 থেকে 420 রেখার যেখানে সমুদ্র সংলগ্ন নদী আছে সেখানে মাছ পাওয়া যায়। বছরে একটি নির্দিষ্ট সময় এই মাছ নোনা পানি থেকে মিঠা পানিতে আসে ডিম পাড়ার জন্য। উজানের বাঁধ কিংবা অন্য কোনো কারণে তাদের আগমন বাধাগ্রস্ত হলে তারা অত্যন্ত সংবেদনশীল আচরণ করে। আরাকা বাঁধ নির্মাণের পূর্বে রাজশাহী পদ্মা পর্যন্ত ইলিশ মাছ পাওয়া যেত। এই বাঁধ বিদ্যমান থাকলে পদ্মা এবং তার কমান্ড অঞ্চলে ইলিশ মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। গঙ্গা নদীর উপর প্রায় 200 প্রজাতির বেশি মাছ এবং 18 প্রজাতির চিংড়ি নির্ভরশীল। মাছের সরবরাহ কমে যাওয়াতে জেলেরা ক্রমেই বেকার হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূল অঞ্চল তলিয়ে যাচ্ছে এবং একই সাথে সমতল ভূমি বেড়ে যাচ্ছে, যাকে বলা হয় সাবসিডেন্স। এর হার বছরে 5 মিলিমিটার। নদীর প্লাবনের কারণে সঞ্চিত পলি এই সাবসিডেন্সের নেতিবাচক প্রভাবকে প্রতিহত করছে, কিন্তু ফারাক্কার পলি প্রবাহ কমে যাওয়াতে এটি বিঘ্নিত হচ্ছে। ফারাক্কার কারণে নদীবাহিত পলিকণার তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন বাংলাদেশের ভূগর্ভ কাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ভূগর্ভস্থ পানি প্রথম স্তর 8 থেকে 10 ফুট, কোনো কোনো ক্ষেত্রে 15 ফুট নিচে নেমে গেছে। পানির অভাবে শুষ্ক মৌসুমে মাটির আর্দ্রতা 35% কমে গেছে। নদীর পানি থেকে সৃষ্ট জলীয় বাষ্প সংশ্লিষ্ট অঞ্চলে বাতাসের আর্দ্রতা সৃষ্টিতে নিয়ামক ভূমিকা পালন করে। পদ্মা ও বড়াই পানি শূন্য হয়ে মরুভূমিতে পরিণত হওয়ার ফলে বায়ুতে আর্দ্রতার পরিমাণ হ্রাস পাচ্ছে। এর ফলে দিনের নিম্নতম উচ্চতম তাপমাত্রায় তারতম্য বৃদ্ধি। 60-এর দশকে তারতম্য ছিল 5 থেকে 8 সেন্টিমিটার, এখন সেটা বৃদ্ধিতে 8 থেকে 12 সেন্টিমিটার এসে দাঁড়িয়েছে। এই অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া ইতিমধ্যে প্রত্যক্ষ করা যাচ্ছে। প্রবন্ধ পদ্মা এখন ভূতু বালুচর। পদ্মার পানি প্রবাহ কমে যাওয়াতে প্রায় 100 কিলোমিটার নদী পথ তার নাব্যতা হারিয়েছে। সেই সাথে 49টি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়েছে। ভূ অভ্যন্তরে পানির স্তর বেশিরভাগ জায়গায় 3 মিটারের বেশি কমে গেছে। তাছাড়া বিভিন্ন দ্রবীভূত পদার্থের ক্লোরাইড, সালফেট ইত্যাদির ঘনত্ব বেড়ে যাওয়া পানির স্তর নেমে যাচ্ছে। কৃষি, শিল্প, পানি সরবরাহের উপর এর প্রভাব পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 500 মিলিগ্রাম অথবা লিটারে কম দ্রবীভূত পদার্থ সম্পন্ন পানি মানুষের পান করার উপযোগী ঘোষণা করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে 1200 লিটার দ্রবীভূত পদার্থ সম্পন্ন পানি পান করছে। ফারাক্কার দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রতিক্রিয়া বাংলাদেশের শুধুমাত্র বিপর্যস্ত হতে তাই নয়, পশ্চিমবঙ্গ বিরহ এই ভারতের বাঁধের কারণে মারাত্মক ক্ষতির কবলে পড়েছে। এই বাঁধ অপসারণের দাবিতে সেখানকার জনগণ সোচ্চার হচ্ছে। আমাদেরও আরো সোচ্চার হওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। আজকে তারা সরকারে আছেন, তারা 1996 সালে চুপ করে বসে আছে।
অথচ ভারত বিভিন্ন উপায়ে 54টি নদীর পানি ব্যবহার করে যাচ্ছে। কোনো প্রতিবাদ নেই। পানির এই অসম বন্টনের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। জনগণ সোচ্চার হলে খারাপ নিয়ে নতুন চুক্তি হবে। ভারতের একতরফা পানিমণ্ড এবং ঘাঁটি দেশের অধিকারের প্রতি প্রদর্শন করবার সাহস করে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। সরকার ভারতের সহযোগিতায় ঠিক আছে বলে প্রতিবাদের সাহস রাখে না। প্রতিবাদ আসতে হবে জনগণের মধ্য থেকে। নবটি বড় অসুস্থ জননেতা মৌলানা ভাসানী যদি দেশ রক্ষার জন্য, ন্যায্য শিক্ষা আদায়ের জন্য লড়াইতে নামতে পারেন, যার ফলশ্রুতিতে আধিপত্যবাদী শক্তি সতর্ক অবস্থা দাবি করতে বাধ্য হয়েছিল, আন্তর্জাতিক বিশ্ব সহযোগিতাকে বাংলাদেশের দাবির ন্যায্যতা স্বীকার করেছিল, তাই আমরা কেন পারব না? ধন্যবাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখা আমরা আজকে আরেকটা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি, যশোর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ বেগম, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব হামিদুল ইসলাম অনিল, আমাদের এমএবি কলেজের সাবেক ছাত্র নেতা জনাব আজিজুর রহমান সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা এবং যশোরের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সাথে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশে তার আধিপত্যবাদ বিরোধী, সাম্প্রসারণবাদ বিরোধী এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উদ্ভাসিত একটা মানুষ, একটা নেতা, সেটা ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা স্বাধীনতা উত্তর পত্রিকায় পড়েছি, বইপত্রে পড়েছি, যখন স্বাধীন গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, দেশপ্রেমিক একজন নেতা হিসাবে তিনি স্বীকৃতি লাভ করছেন। আমি গর্ববোধ করেছিলাম, রসিকতার ছলে বলছি, কথাটা মনে করি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আজকের রাজনৈতিক যদি প্রেক্ষাপট দেখতেন, আমার সন্দেহ আপনি কি করতেন? এখন যে স্বৈরাচারের যে দৃশ্যপট তৈরি হয়েছে, আজকে যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থা মৌলানা ভাসানী দেখেন। আমরা যারা দেখছি, প্রত্যক্ষ করছি যে স্বৈরাচারের কত নগ্ন রূপ, সেটা কিন্তু আসলে আন্তর্জাতিক নদীর যে আইন আছে, সেই আইনও কিন্তু আজকে ভারত মানছে না। সেই কারণেই আমরা দেখেছি সেদিন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা বিশাল বিস্তৃত একটা আন্দোলন করছেন। রাজশাহী থেকে আমরা জানি যে মাদ্রাসা ময়দান থেকে তিনি সেখান থেকে চাপাই নবাবগঞ্জ গেছিলেন। ভারতের সীমান্ত রক্ষীরা সেদিন মনে করেছিল তাদের সার্বভৌমত্ব। আপনি জানেন, আমরা তখন ছোটবেলায় শুনেছি, আমাদের নেতা জনাব তরিকুল ইসলাম, তৎকালীন সময় আলিজারা, সবাই একসঙ্গে তারা তখন এবং তারা বাস নিয়ে গেছিলেন, শুনেছি এবং অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আমি দেখিনি, কোথাও করি, তবে শুনেছি যে তারা বাস নিয়ে গেছিলেন। তারাও রাজশাহীতে এই লং মার্চে অংশগ্রহণ করার জন্য ভূমিকা রেখেছেন আমাদের প্রয়াত নেতা জনাব তরিকুল ইসলামের মধ্যেও গল্প। সেই কারণে একটা আন্দোলনের যে ভূমিকা, জাতীয়তাবাদী চেতনার যে মানুষ, আমাদের নেতা জনাব তরিকুল ইসলাম সবাই এটা ধারণ করে যে আজকে বাংলাদেশে যে আমাদের যে অবিচার হচ্ছে, আজকে বাংলাদেশের বর্তমান সরকার তাদের ক্ষমতাকে সংহত করার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়েছে। আজকে সকল স্বার্থই আজকে জলাঞ্জলি দিয়েছে, শুধুমাত্র একটু কৃপা পেয়ে এই রাষ্ট্র ক্ষমতায় থেকে নিজের স্বচ্ছন্দ ভোগ করার জন্য, নিজের দলীয় লোকদেরকে আর্থিকভাবে সচ্ছল স্বাবলম্বী করার জন্য, দেশের বাইরে তাদেরকে আবাসভূমি তৈরি করার জন্য, আরামে থাকার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আজকে এই অবস্থা আজকে সৃষ্টি করে। সেই কারণেই আজকে মৌলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানীর কথা যখন মনে হয়, তখন মনে হয় যে এরকম একটা দায়িত্বশীল নেতৃত্বের আজকে সংখ্যা যাদের কাছে এই ধরনের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলুন যোগ্য নেতৃত্বের একটি সম্পর্ক দেখা দিচ্ছে। আজকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মতো ত্যাগী, পরীক্ষিত দেশপ্রেমিক নেতা থাকলে আজকে ভারতীয় আধিপত্যবাদ, সাম্প্রসারণবাদ যে আজকে যে অবিচার অন্যায় করছে, সেটা আমাদের প্রতি এই যে আমাদের ফারাক্কার যে বিষয়, এটা তিনি তুলেছিলেন। এবং আপনি জানেন যে বিএনপির সময়, জিয়া রহমান সময় 44,000 কিউসেক পানি দিত না,
একটা চুক্তি হয়েছিল, একটা পানির একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় এই চুক্তিগুলো ভঙ্গ করেনি। আর এখনকে যে সরকার, আমি বিশ্বাস করি যে তারা এত নতজানু যে তারা ভারতের কাছে জোর করে বলা বা তাদের ন্যায্য হিস্সা, নিজেদের প্রাপ্তি যার বিষয়টা তারা বলতে পারবে। সেই কারণে আমি মনে করি আজকে ফারাক্কা দিবসের আলোচনা হচ্ছে ব্যবস্থায় একজন নাগরিক হিসাবে আমার মনে হয় যে একটা অন্যায়ের বিরুদ্ধে একটা রাষ্ট্র হতে পারে, প্রতিবেশী রাষ্ট্র, তারপরেও আজকে যে অবিচার অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আজকে জনগণকে সংগঠিত করতে হবে, আমাদেরকেও সংগঠিত হতে হবে এবং একটি লড়াই এবং আন্দোলন করতে হবে। আপনারা জানেন আজকে বাংলাদেশে আমরাই নিজেই জাতীয়তাবাদী দল এখানে করেছি, তার জন্য আমরা অনেক হিসাবও দিতে হচ্ছে। আজকে বাংলাদেশের সীমান্তে আমরা জানি যে পাখির মতো বাংলাদেশের মানুষকে গুলি করে মারে, চায়না বর্ডারে একটাও মারে না, পাকিস্তান বর্ডারে মারে না, তো ওই আপনার আমেরিকা এবং ইয়ের যে বর্ডার আছে সেখানে মারে না। আমরা দেখি শুধু বাংলাদেশের বর্ডারে সীমান্তে আজকে লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রতি বছরই মারা যাচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে সরকার যখন কোনো প্রতিবাদ করে না, সরকার যখন কথা বলে না, তখন মনেই হয় যে সরকার একটা নতজানু পররাষ্ট্র নীতির মধ্যে দিয়ে আজকে অবস্থান করছে। বাংলাদেশের মানুষের বিষয়গুলি তাদের মধ্যে উপলব্ধি শুধু রাষ্ট্র ক্ষমতায় থাকা, নিজের স্বাদকে পূরণ করার যে দায়িত্ব সেটি পালন করছে, জনগণের সাথে পালন করছে। সেই কারণে আমরা মনে করি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে চেতনের যে ফিলিংস নিয়ে যে আন্দোলন এবং সংগ্রাম এবং রাজনীতি করেছেন, আমাদেরকে জাতীয়তাবাদী চেতনার মানুষ, আমরা যারা শহীদ যারা শহীদ কর্মী, তাদেরকেও আজকে উপলব্ধি করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশের গণতন্ত্রের সাথে এবং দেশের স্বার্থে আমাদের কথা বলতে হবে। ফারাক্কা দিবসের এইটাই আমার মনে হয় চেতনা। আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানি। আমি আসলে ফারাক্কা দিবসের খুব বেশি বিস্তৃত আমার আলোচনা করার অভিজ্ঞতাও নেই, আমার জ্ঞান নেই, সে কারণে আমাদের বোধ ফিরে থাকে আপনারা কোনো সুন্দর বিষয় দেখে আমি প্রত্যাশা করি আপনাদের এই ফারাক্কার চেতনা আপনারা সকলে ধারণ করবেন এবং লড়াই সংগ্রাম বা গণতন্ত্রের জন্য আমরা সকলে কাজ করবেন আশাবাদ ব্যক্ত করে এই আয়োজনের জন্য আমি আমাদের বিশেষ করে আমাদের কনভেনার তিনি এই বিষয়টিকে তুলে এনেছেন, বিষয়ে যে আমাদেরকে অনুধাবন করার চেষ্টা করছি, এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা শেষ করছি। খোদা হাফেজ। ফারাক্কা দিবসের তাৎপর্যের উপরে আজকে যে আলোচনা শুনছেন, এই মুহূর্তে আপনাদের সামনে আজকে ফারাক্কা দিবসের তাৎপর্যের উপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগকে সংগঠনের শক্তিকে রূপান্তরিত করছেন। ইতিমধ্যে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা অর্জন করছেন, আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রয়াত নেতা জনতা ইসলামের সদস্য পুত্র যারা অনিল ইসলাম আমিনকে এই পর্যায়ে ফারাক্কা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি আজকের এই আলোচনা সভার ইতিমধ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন, যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডক্টর বেগম, আমাদের বিবেচনায় জনাব শামসুজ্জামান বিন্দু, উপস্থিত বিজ্ঞ আলোচক অ্যাডভোকেট সৈয়দ শাহরুদার সাহু, সদস্য সচিব যশোর জেলা বিএনপি, অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া পরিষদ যশোর, আমার সামনে উপবিষ্ট যশোর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে ফারাক্কা দিবসের তাৎপর্য। আমার মনে হয় ইতিমধ্যে আমরা ফারাক্কা দিবস বিষয়টি কি, ফারাক্কা দিবস বলতে আমরা কি বোঝাচ্ছি এটা নিশ্চয়ই সকলের কাছে স্পষ্ট হয়েছে। 1975 সালের 16ই মে পরীক্ষামূলকভাবে এই ফারাক্কা বাঁধ চালু হয়েছে। সেই পরীক্ষা আজও চলমান। তার প্রতিবাদে 1 বছর পর 1976 সালের 16ই মে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাত্র 1 বছরের মাথায় এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে উপলব্ধি করবার কারণে
বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে নিন রাজশাহী থেকে ভারতীয় সীমান্ত অভিমুখে যাত্রা করেছিলেন লং মার্চের মাধ্যমে। সারা বাংলাদেশ থেকে শত সহস্র নয়, লক্ষ লক্ষ জনতা সেই লং মার্চে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে সাথী হয়েছিলেন, সেই আন্দোলনকে সারথি হয়েছিলেন। সেই লং মার্চ শেষে কাউন্সিলে সর্বশেষ সভায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বক্তব্য রেখেছিলেন। তারপর থেকে 16ই মে ফারাক্কা দিবস হিসেবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা দেশপ্রেমিক জনতা এই দিনটি যথাযথ গুরুত্বের সাথে উদযাপন করবার চেষ্টা করে। যশোর জেলা বিএনপি সেই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা সভার আয়োজন করেছে। আজকের এই আলোচনার বিষয়বস্তু যে শেষাংশ, আমি মনে করি আজকের আলোচনা সভা আয়োজনের মূল কারণ হচ্ছে সেটি, অর্থাৎ ফারাক্কা দিবসের তাৎপর্য কি। ফারাক্কা সম্পর্কে আমরা জানি, ফারাক্কা দিবস সম্পর্কে ইতিমধ্যে আমরা শুনেছি, জেনেছি। এর তাৎপর্য কি, আমরা কে কতটুকু বুঝি সেটি স্পষ্ট নয় বলে এই আলোচনা সভার আয়োজন। এটি আজকে আপনার আমার বুঝবার শুধু বিষয় নয়, আজকের বাংলাদেশের 18 কোটি মানুষেরই বুঝবার বিষয়। কেন বুঝবার বিষয়? কারণ যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা চোখ থাকতেও অন্ধ। তারা বাংলাদেশের মানুষের এই কষ্টের দৃশ্য তাদের চোখে পড়ে না। বিস্তৃত অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে শুরু করে আমরা তো ইতিমধ্যে টের পাচ্ছি। আমরা এই খুলনা বিভাগের মানুষ আমরা বলছি না প্রতিনিয়ত, আমাদের যারা মুরব্বী তারা বলছেন না যে বাংলাদেশ স্বাধীনের পর কিংবা 50 বছর এইরকম গরম কিংবা শীতকালে বলেন এইরকম শীত আমরা কখনো অনুভব করিনি। এর কারণটি কি? এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র বাংলাদেশে সাধিত হচ্ছে তা নয়, সারা পৃথিবীতে এই জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তার কুফল মানুষ ভোগ করছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণ পৃথিবীর এক এক দেশে এক এক ধরনের। উন্নত দেশ তারা অনেক বেশি কার্বন নিঃসরণ করে, তাদের ওখানে কলকারখানা বেশি, তাদের ওখানে পাওয়ার প্ল্যান্ট বেশি, তাদের ওখানে গাড়ি ঘোড়া বেশি, সেখানে তার কার্বন নিঃসরণ তাদের বেশি হয়। সেই কারণে উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলে যাচ্ছে, হিমালয় পর্বতের বরফ গলে যাচ্ছে এবং পানির উচ্চতা বাড়ছে এবং আলটিমেটলি ভূপৃষ্ঠ সমুদ্র গর্ভে হারিয়ে যাচ্ছে। যে আশঙ্কা করা হচ্ছে এমনকি আমাদের যশোরও একটি অংশ আগামী 30 বছর পর বঙ্গোপসাগরের অংশ হয়ে যেতে পারে। তো আজকের আমাদের এই বিভাগের যে ভূপ্রকৃতি পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে এই ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধকে ভারত কেন তৈরি? ভারত যেই উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ তৈরি করেছে, অর্থাৎ যেই কথাটি বলে তার ফারাক্কা বাঁধের কার্যক্রম শুরু করেছে, ভারতের বর্তমান সরকার কিংবা পূর্বোত্তর কোনো সরকার কি বলতে পারবে যাদের উদ্দেশ্য সফল হয়েছে? ভারত বলেছিল যে তাদের ভাগীরথী নদীর নাব্যতা কমে গেছে, তারা গঙ্গার পানি দিয়ে সেখানে নাব্যতা বাড়াবে এবং ভারত বলেছিল যে গভীরা পানি চলাচলকারী জাহাজ এখানে ভিড়তে পারে না, সেই কারণে তারা এই ফারাক্কা বাঁধ চালু করতে চায়। আর এত বছর পরেও তো ভাগীরথী নদী নাব্যতা বৃদ্ধি পায়। আজ এত বছর পরেও তো বড় দৈর্ঘ্য কিংবা বড় গভীরতার জাহাজ কলকাতা বন্দরে ফেরে না। এই সংকট থেকে উত্তরণের জন্য কয়েক বছর পর তাদেরকে আবারও নতুন করে হলদিয়াতে বন্দর তৈরি করতে। আপনি আমি ফারাক্কা দিবসের তাৎপর্য নিয়ে কথা বলছি,
মনে হতে পারে রাজনৈতিক আসন ধরে রাখবার জন্য উনি ক্ষণে ক্ষণে তার নীতি এবং আদর্শ পরিবর্তন করতে পারেন। কখনো কংগ্রেসের সাথে, কখনো বিজেপির সাথে, কখনো লালু প্রসাদের সাথে মিলে উনি যে কোনো কায়দায় তার মুখ্যমন্ত্রীর চেয়ারটি ধরে না। কিন্তু তারপরে ফারাক্কাবাদের এই কুফল শুধু আপনি আমি ভোগ করছি না, অর্থাৎ বাংলাদেশের মানুষ ভোগ করছে না, বিহার কিংবা পশ্চিমবঙ্গের একটা বিস্তৃত জনপদ তারা এই কুফলটা ভোগ করছে। কিন্তু আপনারা জানেন এই বৃহৎ ভারতবর্ষে বিহার বা পশ্চিমবঙ্গ কিছুটা হলে অবহেলিত। এই অঞ্চল বাঙালি অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চল তো তাদের সামগ্রিক ভারতবর্ষে উন্নয়নের সাথে তো তাল মিলিয়ে চলতে পারেনি। কারণ দিল্লি যারা শাসন করেন তাদের পেল না, সেখানে বন্যায় ফসলবাড়ি হলো কিনা, মানুষের ঘর বাড়ি ভাঙলো কিনা, কিংবা পশ্চিমবঙ্গের মানুষ কষ্ট পেল কিনা, এটা নয়াদিল্লি যারা শাসন করে এটি তাদের কাছে খুব গুরুত্ব পায়। সামগ্রিকভাবে তাদের কাছে গুরুত্বপূর্ণ ফারাক্কা ব্যারেজ এই কারণে, যে কথাটি মূল প্রবন্ধ তিনি উপস্থাপন করেছেন, তিনি বলেছেন এই ফারাক্কা ব্যারেজ সেই দেশের মানুষ বাঁচলো কি বললো এই বিষয়ে তাদের ভাববার সুযোগ নেই। তাহলে ভাববে কি? ভাববে কে? এটি শিখিয়ে গেছেন, এটি দেখিয়ে দিয়ে গেছেন মাওলানা আব্দুল হামিদ খান। নিপীড়ন, জুলুম, নির্যাতন সহ্য করেও আমরা রাজনীতির পথে যাইনি। তাদের রাজনীতি করবার কারণ কি? এই প্রশ্নের উত্তর আপনাকে নিজেকে খুঁজতে হবে। আমরা কেন রাজনীতি? আমরা কি রাজনীতি করি? আমার ছাত্র দলের ছেলেরা কি রাজনীতি করে? ছাত্র লীগের মতো ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্যাম্পাস দখল করে অস্ত্র এবং মাদকের ব্যবসা করবে আর ছাত্রী বোনদেরকে লাঞ্ছিত করবে সেই কারণে? আমার যুব দলের ভাইরা কি রাজনীতি করে এই কারণে যে ক্ষমতায় এসে যুবলীগের মতো টেন্ডারবাজি করবে সেই কারণে? আমার বিএনপি নেতা করবে কি রাজনীতি করে এই কারণে? আওয়ামী লীগের মতো বাংলাদেশ খেয়ে ফেলবার জন্য? নিশ্চয়ই নয়। আমরা রাজনীতি করি মানুষের জীবন মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবার, আর সেই কারণেই রাষ্ট্র ক্ষমতায় না থাকবার পরেও মানুষের আপদ বিপদে, মানুষের সুখে দুঃখে জিয়াউর রহমানের আদর্শ এবং আমাদের প্রয়াত নেতা নজরুল ইসলামের শিক্ষা কাজে লাগিয়ে আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। এটি আমাদের শক্তির জায়গা। প্রিয় সাথী ও সহযোগিতাবৃন্দ, আজকে তাই ফারাক্কা দিবসের তাৎপর্য এখানেই আপনাকে আমাকে দেশের চাহিদাটা উপলব্ধি করতে হবে। দেশের চাহিদা তখনই আপনি উপলব্ধি করবেন যখন আপনার মধ্যে দেশ প্রেম থাকবে। বরাবরই আমরা শুনে এসেছি, বরাবর আমরা পড়ে এসেছি, দেশপ্রেম সবচেয়ে বেশি থাকে তরুণ এবং যুবকদের মধ্যে। কেন? তরুণ এবং যুবক যারা ছাত্র তারা প্রথমত পড়ালেখা করে, দ্বিতীয় তাদের মধ্যে তখনও পর্যন্ত সংসারে কিংবা জগতে হিসাব বিকাশ তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ পায় থাকে না। ওদের একটি চেতনা কাজ করে, সেটি দেশের প্রতি মমত্ববোধ কাজ করে, আর একটি যে কোনো অন্যায় প্রতিবাদ করবার মধ্যে স্বভাবজাত চরিত্র তাদের মধ্যে বিদ্যমান। সেই কারণে যখন তারা দেশের কোনো কষ্ট দেখে, যখন কোনো বঞ্চিত, তখন তারা প্রতিবাদ করে। আজকে আমাদেরকে সেই কারণে দেশপ্রেমে জাগ্রত হবে। দেশপ্রেম মানে আমরা অনেকেই আজকের যারা তথাকথিত নাগরিক সমাজ, তথাকথিত সুশীল সমাজ, যারা বিদেশি প্রভুদের পদলেখন করে তারা বিত্ত ভোগের মালিক হয়ে অত্যন্ত সুখের সংসার যাপন করেন, তারা প্রতিনিয়ত দেশপ্রেম আর ভারত বিরোধিতাকে গুলিয়ে ফেলে। আমি আমার দেশের স্বার্থে কখন, তার মানে আপনি আপনার ব্যাখ্যাটাকে ভারত বিরোধিতা মনে করলে আমার কিছু করবার নেই। আজকের যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করলেন জেলা বিএনপির আহ্বায়ক, আজকে দুপুরে খাবার টেবিলে কথা হচ্ছে, উনি বলছেন যে আসলে ওরা এত খারাপ, প্রতিনিয়ত আমাদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, মানে এটা সহ্যের বাইরে। আমি তখন বললাম যে আসলে তুমি খারাপ কেন? শান্তির মধ্যে কোনো খারাপের কোনো লক্ষণ নেই। বলে কি বলো? বললেন হ্যাঁ, তোমার আমার দৃষ্টিভঙ্গিতে ওরা খারাপ, কিন্তু একটিবার ভেবে দেখো তো ওদের মধ্যে দেশপ্রেম আছে বলে তো তারা তাদের দেশের স্বার্থে একাত্ম। ভারতের তো আমি কোনো অপরাধ দেখি না, ভারত সরকারের তো আমি কোনো অপরাধ দেখি না। ভারত সরকারের দায়িত্বই তো হচ্ছে ভারতের জনগণের স্বার্থ সংরক্ষণ করা। হ্যাঁ, আমি বললাম যে বিহার
পশ্চিমবঙ্গের যে পরিমাণ জনগোষ্ঠী কষ্ট পাচ্ছে তার থেকে অনেক বেশি জনগোষ্ঠী এই ফারাক্কা ব্যারেজের সুফল ভোগ করছে। এটি তাদের কাছে অগ্রগণ্য। তো ভারত তার দেশের স্বার্থ দেখবে, ভারতের সরকার সেই দেশের স্বার্থ দেখবে তার, এটি তো স্বাভাবিক, এটি তো দেশপ্রেমের চূড়ান্ত রূপ। প্রশ্ন হচ্ছে আমার দেশের সরকার আমার দেশের জনগণের স্বার্থ দেখে কিনা। আমার দেশের সরকার যদি আমার দেশের জনগণের স্বার্থ দেখতো তাহলে তো কোনো সমস্যা থাকতো না। আমার দেশের সরকার আমার দেশের জনগণের স্বার্থ দেখে না বলেই তো সমস্যা। আজকে আমরা প্রতিনিয়ত আমরা দেখি ভারতের সরকারের কর্তা ব্যক্তিরাও বলেন, বাংলাদেশের সরকারের কর্তা ব্যক্তিরাও বলেন যে এইরকম সম্পর্ক, দুটো প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক, এটা সারা বিশ্ববাসীর জন্য একটি নজির। কত সুপ্রতিবেশী সুলভ আচরণ করতে পারে পরস্পরের প্রতি, এটি নাকি উদ্ভাবন। এই সম্পর্ক কখনো ভাই বোনের সম্পর্ক, কখনো সেই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক রূপান্তরিত হয়েছে। আমাকে দেখান তো ভারত বাংলাদেশ সীমান্ত ব্যতীত প্রতি মাসে গড়ে 20 জন সীমান্তরক্ষীর গুলিতে জীবন দেয়। আর কোন সীমান্তটি রয়েছে? আমরা প্রতিনিয়ত আমরা পড়ি না, আমরা পড়ি তো যে পাকিস্তান এবং ভারতের সীমান্ত উত্তেজনা বিরাজ করে। গত 6 মাসের মধ্যে ভারত এবং পাকিস্তান সীমান্তে একজন পাকিস্তানি নাগরিক কিংবা ভারতীয় নাগরিক জীবন দিয়েছে ভারত এই সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে। এরকম একটি তথ্য উপস্থাপন করেন তো? আমরা প্রতিনিয়ত আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর সীমান্ত নিয়ে কত গরম গরম কথা, এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনকে সামনে রেখে দেখবেন বাইডেন এবং ট্রাম্প কত বড় বড় কথা বলছে। আপনি দেখান তো সেখানে প্রতিনিয়ত মানুষের জীবন যাচ্ছে। তাই এতই যদি সুপ্রতিবেশী সুলভতা আচরণ সারা বিশ্ববাসীর কাছে আমরা উদাহরণ হয়ে থাকি, তাহলে কেন প্রতিনিয়ত আমাদের সাধারণ মানুষ জীবন দিচ্ছে বুঝলাম, সেইটুকুর প্রতিবাদ করবার সামর্থ্যটুকু এই নতজন সরকারের নেই। এটি হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, এটি হচ্ছে সবচেয়ে ভাববার বিষয়। প্রতিনিয়ত মানুষের জীবন চলে যাচ্ছে চোখের সামনে, প্রতিদিন পত্রপত্রিকায় লেখা হচ্ছে, সেইখানে সরকারের কোনো ভাবান্তর নেই। আর আমি আপনি প্রতিদিন ধুকে ধুকে মরছি, আপনি মনে করেন সেইটি সরকার ভাববার কোনো কারণ নেই। তারা বাংলাদেশের সতীর্থ থেকে বিক্রি করে তারা ক্ষমতায় থাকতে চায়। আর সেই কারণে তারা কোনোভাবেই বাংলাদেশ, ভারত দ্বারা কিংবা অন্য কোনো রাষ্ট্র দ্বারা বঞ্চিত হলেও তাদের কিছু বলবার। আমার প্রশ্ন হচ্ছে, আমি ভারত বিরোধিতার প্রশ্ন নয়। আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থের প্রতিকূলে থাকে আমরা অবশ্যই তারও প্রতিবাদ। আজকে যদি গণচীনের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় আমরা অবশ্যই তারও প্রতিবাদ। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে বাংলাদেশ নাকি একটা বিকল্প ফারাক্কা ব্যারেজ তৈরি করবার চিন্তা করছে। অর্থাৎ ইন্ডিয়ান সাইড যেমন একটা ফারাক্কা ব্যারেজ রয়েছে, বাদ রয়েছে, বাংলাদেশে নাকি বাংলাদেশে আরেকটি এইরকম একটি বিকল্প এটা আলোচিত হচ্ছে, যেটা তিস্তা নদীর উপরে এটা হতে পারে। এবং সেই তিস্তা নদীর উপর এই বাঁধ দেওয়ার ক্ষেত্রে আমাদের অর্থ সহায়তা করতে চাচ্ছে চীন। কিন্তু ভারতের সেটা আপত্তি। ভারত বলছে যে না, এটা করা যাবে না, এটা যদি করো তাহলে ওই যে তুমি যে তিস্তা বাঁধের জন্য যে স্থান তুমি নির্ধারণ করেছো তার থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্ব হচ্ছে ভারত এবং চায়না সীমান্ত। এখানে যদি চাইনিজ ফান্ডে, চায়নার আর্থিক সহায়তায় যদি এখানে একটি স্থাপনা তৈরি হয় তাহলে চাইনিজদের আনাগোনা বাড়বে, সেটি ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাহলে তুমি যদি প্রথমত আমাদের প্রস্তাব, তুমি এই চিন্তা থেকে সরে আসো, আমরা অচিরেই আমরা তিস্তার পানি চুক্তি করব, তোমার সমস্যার সমাধান হবে। আর তারপরে যদি তোমার মধ্যে অস্থিরতা কাজ করে তুমি বাদ করো, কিন্তু তার অর্থ আমরা তোমাকে দেব। আচ্ছা, বাদ আমরা করতে চাচ্ছি ভারতের এই অন্যায়ের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য। আর সেই আত্মরক্ষার ক্ষেত্রে কিন্তু অর্থ সহায়তা করবে ভারত। এর থেকে হাস্যকর কোনো কিছু হয় কোনোদিন? এটা রাজভূমি কথা। প্রশ্ন হচ্ছে আজকে বাংলাদেশে যদিও আপনি আমি প্রতিনিয়ত বিদ্যুতের কারণে কষ্ট পাচ্ছি, লোডশেডিং এর কারণে কষ্ট পাচ্ছি, বাট সরকার তো বলতে চাচ্ছে যে আমার দেশের বর্তমানে প্রতিদিনকার বিদ্যুতের যে চাহিদা তার কার্যত বিদ্যুৎ উৎপাদন 2.5 ভাগ বেশি তার বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। গড়ে 13 থেকে 14,000 মেগাওয়াট এখানে বিদ্যুৎ আমাদের প্রয়োজন হয়। এবং আলটিমেটলি সরকারের কাছে
30-35 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা হয়েছে। যদিও তারপরও তারা ভারতকে বিদ্যুৎ আমদানি করছে, সেটা ভারতকে সন্তুষ্ট করবার জন্য সেটি ভিন্ন বিষয়। আজকে এইরকম একটি জায়গায় থেকে আপনি আমাকে বলেন, যদি আপনি প্রতি বছরে এই গত 8 বছরে শুধুমাত্র এই পাওয়ার প্ল্যান্টগুলোর ক্যাপাসিটি চার্জ বাবদ আজকে লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, আজকে সেইখানে আপনি মাত্র 1 লক্ষ কোটি টাকা দিয়ে আপনি একটি তিস্তা ব্যারেজ বানাবার চিন্তা করতে পারেন না? আপনি পারেন না। কেন পারেন না? কারণ তাতে আপনাদের বিদেশি প্রভুরা অসন্তুষ্ট হবে। আপনি পারেন না কারণ বাংলাদেশের জনগণের স্বার্থ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি এই কারণে বলবো, এই সরকারের উপর আপনাকে আমাদের চাপ তৈরি। আজকের ফারাক্কা দিবসের তাৎপর্য হচ্ছে এই যে আর মাত্র 2 বছর পর ভারত বাংলাদেশ যে গঙ্গা পানি চুক্তি হয়েছিল, সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026-এ। সরকারকে নতুন চুক্তি করতে হবে। এই সরকার কখনোই বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করবে না যদি আপনি আমি প্রতিনিয়ত এই দাবি উপস্থাপন না করি। তাই আপনাকে আমাকে যার যার অবস্থান থেকে 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দাবি জানাতে হবে। প্রতিনিয়ত আমাদের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাতে হবে। এবং এই দাবি জানানোর মানে এটি নয় যে মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে সহায়তা করেছিল, আমরা সেটি স্বীকার করছি না। আমার প্রশ্ন হচ্ছে, আর কি করলে বাংলাদেশিদের এই ঋণ শোধ হবে? মুক্তিযুদ্ধে বাংলাদেশিদেরকে আপনারা সহায়তা করেছেন, সেই কারণে প্রতি বছর লক্ষ কোটি টাকার বাণিজ্য আপনারা এখানে করছেন। যখন এটি অভিন্ন অবিভক্ত পাকিস্তান ছিল, তখন এই পূর্ব পাকিস্তানকে সীমান্ত পাতা দেওয়ার জন্য যে 1000 কোটি রুপি আপনাদের ব্যয় হতো, তার 10 ভাগের 1 ভাগও আজ আপনাদের ব্যয় করতে হয় না। এত বৃহৎ বাজার আপনাদের নেই। আজকে আপনারা প্রবাসী শ্রমিকদের কাছ থেকে যে রেমিটেন্স আয় করে ভারত, তার সারা বিশ্বে যত সারা এত বড় ভারতবর্ষ, এত কোটি কোটি তাদের শ্রমিক কর্মকর্তারা বাইরে কাজ করে, অথচ বাংলাদেশ থেকে তারা তৃতীয় রেমিটেন্স তারা আয় করে। তো বাংলাদেশিদেরকে আর কি করলে ঋণ আমরা শোধ করতে পারবো আমার জানা নেই। আজকে তাই আপনার সোচ্চার হওয়ার প্রয়োজন, যাতে করে আমরা আমাদের দাবি জোরালোভাবে উপস্থাপন করি। আমরা যত জোরালোভাবে দাবি উপস্থাপন করব, সেদিন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই দাবি উপস্থাপন করেছিলেন বলে সারা বিশ্ব বিবেক নাড়া পড়েছিল। আর কার্যত এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপস্থিতিতে ভারত প্রথমবারের মতো গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। তাই আপনি আমি যদি এই বাংলাদেশের ন্যায্য দাবির কথা জোরালোভাবে যার যার অবস্থান থেকে আমরা উপস্থাপন করি, আমরা তাহলে অবশ্যই সরকারের উপর একটি চাপ তৈরি হবে এবং এই চাপের কারণে সরকারও বাধ্য হবে না। আজকের এই প্রযুক্তির যুগে আপনি আমি যেটাই বলবো সেটিও সারা বিশ্ব বিবেকের কাছে নাড়া দেবে ইনশাআল্লাহ। আমি সেই কারণে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন এই তাৎপর্য অর্থাৎ ফারাক্কা দিবসের তাৎপর্যটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। যারা রাজনীতি করি তাদের দেশপ্রেমটা হচ্ছে সবচাইতে বড় পুঁজি। যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশপ্রেমে যত বেশি উজ্জীবিত, সেই রাজনৈতিক দলের কর্মী বাহিনী তত বেশি স্পিরিটেড এবং সেই কর্মী বাহিনী চূড়ান্ত লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনতে সমর্থন হবে। আপনার আমার শক্তির জায়গা হচ্ছে দেশপ্রেম এবং সেই জায়গাটাকে, এই শক্তির জায়গা, এই অস্ত্রটাকে প্রতিনিয়ত শানিত করতে হবে। এবং যদি আমরা করতে পারি তাহলেই আপনি নিশ্চিত থাকতে পারবেন বাংলাদেশের স্বার্থটা নিশ্চিত করতে পারবেন। এবং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করবার জন্য শুধু যার যার অবস্থান থেকে আপনাকে আমাদের উচ্চকণ্ঠ বলে হবে না। আলটিমেটলি যদি এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে যদি একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, একদিকে যেমন বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, ঠিক এমনি ভাবে বাংলাদেশের মানুষের এই স্বার্থ নিশ্চিত হবে। মনে রাখতে হবে, ভারতের কাছ থেকে আমরা কোনো করুণা চাই না। যে কথাটি আলোচিত হয়েছে এটি আমাদের ন্যায্য অধিকার। জাতিসংঘ সনদ বলে একটি নদী যখন একাধিক দেশের উপর দিয়ে যায়
যেই দেশ যত নিচে তার অধিকার সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা, আপনারা দেখবেন ম্যাপ যদি আপনি দেখেন, ম্যাপে আমাদের উপরে ভারত, আমাদের উপর থেকে এই নদী এসছে, অর্থাৎ আমরা হচ্ছে নিচের দেশ। নিচের দেশকে বলে ভাটির দেশ। ভাটির দেশের দাবি অনেক বেশি, অনেক বেশি যৌক্তিক এবং সেই দাবি অগ্রগণ্য। আমি মনে করি রাজনীতিটা আমাদের বুঝে করবার প্রয়োজন। রাজনীতিটা যদি আমরা বুঝে না করি, তাহলে যে উদ্দেশ্যে আমরা রাজনীতিতে এসেছি সেই উদ্দেশ্য কার্যটা সফল হবে না। সকলের উপর আল্লাহর রহমত কামনা করছি, সকলের সুস্থতা কামনা করছি এবং এর মাধ্যমে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বমূলক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম আমিনকে। দীর্ঘ সময় আজকের এই আরাকান দিবসের উপরে মূল্যবান বক্তব্য রাখলেন। মন্ডলী, আজকের আলোচনা সভার মধ্য দিয়ে এই কথাগুলো বেরিয়ে এসেছে। ভারত সরকার এই ভাগটার ব্যাপারে বাংলাদেশের কোনো কথা রাখেনি। প্রয়োজনের সময় পানি না দিয়ে বর্ষা মৌসুমে বন্যায় প্লাবিত বসে দেশকে তাদের ইলিশ আজ মানুষের নাগালের বাইরে। আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় মানুষ নাজেহাল। এই সমস্যার উপরে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখাতে আহ্বান জানাচ্ছি। আজকের এই আলোচনা সভা প্রধান অতিথি, প্রধান আলোচক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, তিনি আজকে সকালে ঢাকা থেকে আমাদের মাঝে বিবৃতি করেছেন। অসংখ্য টকশোতে তার গঠনমূলক বক্তব্য শুনেছি আমাদের সেই প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখেন। বিধান ভাই বসেন। আজকের এই মহাসভার সম্মানিত সভাপতি বিএনপির আহ্বায়ক এবং আজকে এই সভা এবং সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকারী শ্রদ্ধা বিচার ন্যায়বিদ, আর আজকে এই সভায় সেমিনারে আপনাদের হিসাবে এতক্ষণ কথা শুনলেন, চমৎকার বক্তব্য দিয়েছেন আমিনুল ইসলাম অমিত, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএনপি, জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা সাদুল্লাহ সাবেক আমিনুল ইসলাম সাহেব তাকেও আমি ধন্যবাদ দিই মন্তব্য করেছেন। আর যারা আজকে এই সভা সাফল্য এসেছেন সাংবাদিক বন্ধু, আমি শুরুতেই আজকে প্রস্তাবক চমৎকার গুছিয়ে গবেষণা সংক্ষেপ খুবই প্রয়োজন আছে। মানে রাজনীতি বক্তৃতা করতে যায় সরকার বা কিছু ব্যর্থতার কথা আমরা বলি, কিন্তু এখানে ছোট্ট একটা ফ্রেন্ডের, যেটা আমার মনে হয় সবার হাতে গেছে আমরা জানি না,
এটা যদি আপনি রেখেও দেন, এটা যে কত প্রয়োজনীয় একটা পেপার, এটা আজকে আমি এখানে না আসতে বুঝতে পারতাম। এই জন্য আমি অধ্যাপিকা নাজমুল বেগমকে, তিনি আমাদের ভাগ্যবাহী, ছোট থেকে দেখছি, তাকে আমি শ্রদ্ধা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। ফারাক্কা আমাদের জীবন বদলে, ফারাক্কা বুঝতে হলে এবার মৌলানা ভাসানী। মৌলানা ভাসানীর 3টে ক্যালেন্ডার, শুরুটা ব্রিটিশ ভারত, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম বিরোধী দলের তিনি উদ্ভাবক, প্রথম বিরোধী দলের তিনি চিন্তার নায়ক এবং প্রতিষ্ঠা। আওয়ামী মুসলিম লীগ তিনি তার সভাপতি ছিলেন। অনেকেই পূর্বসূত্র সরাদের কথা বলেন, তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তিনি যোগদান দিয়েছিলেন সরাবতী। আর 2 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলেন শেখ মুজিবুর রহমান। 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলেন শামসুল হক টাঙ্গাইল। লক্ষণীয় বিষয়, পাকিস্তানের প্রথম বিরোধী দল তার সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনই ছিলেন টাঙ্গাইল, ছোট্ট জেলা, তখন জেলা এই মৌলানা ভাসানী, যাকে অনেকে তার বিরোধিতা করে, কখনো কখনো খুব কটু বাক্যে নিয়ে একজন সাধারণ মৌলানা হিসেবে তিনি শুধু ফারাক্কা মিছিল করেছেন, ফারাক্কার ক্ষতিকর দিক উল্লেখ করেছেন, পানির প্রয়োজনীয়তার কথা বলেছেন, পরিবেশের কথা বলেছেন, কৃষির কথা বলেছেন, সভ্যতার কথা বলেছেন। ঠিকই, বড় বিষয় না, এই দেশের মানুষের অস্তিত্বের প্রসঙ্গে তিনি চিন্তা করেছেন। সেই জন্যই কিন্তু ফারাক্কা মিছিল তিনি একেবারে শেষ জীবন, শেষ সময় তখন তার এই বয়স ছিল না, অল্প কিছুদিন পরে, এই মিছিলে অল্প কিছুদিন পরে তিনি চিন্তা করেন। 76 সালে তিনি মারা। তিনি যখন এই মিছিল করছেন, আমি ব্যক্তিগতভাবে সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার আগে থেকে আমরা সাবজেক্ট করতাম, আমি খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি। এত পণ্ডিতমূলক চিন্তা ভাবনা, অভিজ্ঞতা, শিক্ষা আমি খুব কম মানুষের ভিতরে দেখেছি। মাদ্রাসা শিক্ষা লাইন থেকে তিনি এসেছেন, মৌলানা ছিলেন। তিনি কিন্তু ব্রিটিশ ভারতে পার্লামেন্টেরও এমপি ছিলেন, অনেকেই জানেন। 2014 সালের নির্বাচনে তারই প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তানে, এটাই ছিল স্বাভাবিক। ভাসানী সরওয়ার্দী এই নির্বাচন, কিন্তু তিনি একবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেননি বা চিন্তা বই প্রকাশ করেন। হয় হক অথবা সরওয়ার্দী, অক্ষয় হতে পারেনি, পরে সরওয়ার্দীর সাথে। কেন আমি এই প্রসঙ্গটা নিয়েছি বলতে চাচ্ছি, তিনি নেতা নেমেছেন, তিনি শিক্ষকের শিক্ষক ছিলেন। তিনি ভাবতে পেরেছিলেন এই ফারাক্কা যদি, আপনি দেখেন গণতন্ত্রের কথাটা বলেছেন লেখা হচ্ছে, যে মুহূর্তে ফারাক্কা চালু হচ্ছে, এই 3 মাসের কতদিনের কথা এখানে বলা হয়েছে, মানে একটা পরীক্ষামূলক ভাবে 10 দিনের, ঠিক সেটি পরবর্তীতে কিন্তু স্থায়ী, এখনো পর্যন্ত এটা কোনো চুক্তি হয়নি, স্থায়ী হয়ে গেছে। মৌলানা ভাসানী এটাও তাৎক্ষণিকভাবে ধরতে পেরেছেন কি আমরা বিপদের মধ্যে আমরা যাচ্ছি, ঘুরতে যাচ্ছে বাংলাদেশ। আপনি দেখুন না কত বড় বড় ইলিশ মাছ আমাদের খাওয়া,
এখন মনে আছে 72 বা 3-তে মানে একজাক্ট প্লেসার বাড়ির সামনে ফেলেছিল, মানে এটা ইন্ডিয়ায় বাসার কারণে সম্ভবত নিয়েছে, কিন্তু পুলিশ এসে ফেলে চলে গেছে। ফেলে চলে যাওয়ার পরে আমি বাইরে, বাসার বাইরে, সামনে তো বাসার সামনে একটা রিক্সাওয়ালা পুলিশ হাতে গিয়ে আমাকে টিকিট দেখছে যে ঠিক আছে, তারপরে এটা দেখেও নিয়ে যেত, কেউ নিচ্ছে না, এতই সততা। আর এখন একটা বাজারে যদি আপনি মানে গেস্ট আসতে বা নিজেও ছেলে মেয়ে দিতে চান, একটা ইলিশ কিনতে চান, তাহলে কিন্তু খবর আছে সব থেকে দামি মাছ, সব থেকে মানে পাওয়া না একটা মানে মাছ হচ্ছে এখন ইলিশ। আর এটা তো পয়লা বৈশাখের এখন তো আরেকটা সময় হয়েছে, পয়লা বৈশাখে তো পাওয়া ভালো, কেন এমন তো হওয়ার কথা। পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ জগৎ বিখ্যাত ইলিশ। এই ইলিশের জন্য ওয়েস্ট বেঙ্গলের মানুষ সেই ইলিশ গেল কোথায়? ইলিশ নেই, পানি নেই, এই পানি গেল কোথায়? আমি যদি এখন বলি 47-এ কেন আমরা বিভক্ত হয়েছিলাম, থাকতে পারি নাই বলে তো। অনেকে বলবে এটা সাম্প্রদায়িকতা করছে, কিসের জন্য সাম্প্রদায়িকতা হয়? আমরা তো 1000 বছর ধরে পরস্পর একসঙ্গে বাস করে আসছি। আসলে তারা কখনোই এই ফাঁকি অঞ্চলের মানুষকে ভালো চোখে দেখে। এই ফাঁকি অঞ্চলের জমিদারি টাকা নিয়ে গিয়ে কলকাতা করে উঠেছে, কলকাতা আলাদা এই অঞ্চলে। এখানে একটা বিশ্ববিদ্যালয় যখন হতে চাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তখনও কলকাতার মানুষরা এসে না বললে অনেক কষ্ট হবে, তারা বিরোধিতা করছে। এখনো যে নিষ্পেষণ সেটা পানি করছে। এখানে যদি স্পষ্ট করে আমি আজকের এই সেমিনারে না আসলে এই যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি যেটি আমাদের একটা চোখের আড়ালে চলে যাচ্ছে, কৃষি ধ্বংসের মুখে, পরিবেশ ধ্বংসের মুখে। এই যে আমরা এই অঞ্চলে, আমি চুয়াডাঙ্গার মানুষ, আগুনের হলটার মধ্যে থাকা, এখন যেখানে এসে চলছে, তারপর মনে হচ্ছে যে এই যে যশোর কখনো পাস মানে উত্তাপে, না হলে চুয়াডাঙ্গা। কিসের জন্য? এই প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় কোথা থেকে আসছে? আপনি পদ্মা গেলে তো বুঝতে পারবেন। পদ্মা সেতু বলে কি আর লাফালাফি, কিন্তু পদ্মায় তো পারে না। আমাদের আগে নিচে তো এখন মানুষ এমনি বারবার বুঝতে পারে, এমনি যেতে পারে, তারাই তৈরি যায়। বাংলাদেশ শুরুতে যে শাসক ছিল তারা এটা শুরু করে। আজকের যে শাসক কত বড় বড় 17টি বছরে যদি 15 বছর ধরি তিস্তার একটা সামান্য চুক্তি হয়নি, পদ্মার যে চুক্তি করেছেন সেই চুক্তি পানি তো আমরা পাইনি। শহীদ জিয়া রহমানের সময় একমাত্র গ্যারান্টি ক্লোজের কথা, যেটা এই প্রবন্ধ উল্লেখ করা আছে, গ্যারান্টি ক্লোজের কথা উল্লেখ করে চুক্তি হয়েছিল। কিসের ভিত্তিতে চুক্তি হয়েছিল? এই ফারাক্কার মিছিলের কারণে। জিয়া রহমান বুঝতে পেরেছিলেন আমাদের আশ্রয় নিতে হবে মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী জাতির কথা, আত্মার কথা, দেশের কথা তিনি একমাত্র বলতে পারেন। সেই মিছিলে যারা গিয়েছিলেন তারা ইতিহাসের এক একজন সাক্ষী হয়ে আছে সেই মিছিলের। এবং আপনার এটা না দেখলে মানুষের বোঝা যাবে না মাইলের পর মাইল কিভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এটা যাচ্ছে, আর মানুষ কিভাবে তাদের সাহায্য করছে। আবার যে পানি দিয়ে সেই মিছিল, আর ভারত কিন্তু এই মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদের হাতে কিছু ছিল না, এমনকি লাগলো না, শুধুমাত্র মিছিল করেছে। আর ভারতের সেনাবাহিনী বর্ডার এলাকায় বাড়ানো হয়েছে ওই সময়। আজকে আমি আর বক্তৃতা দীর্ঘ করবো না, আমি শুধু বলি এই রাজনীতি, আমরা যারা বিএনপি রাজনীতি করছি, এই রাজনীতির সঙ্গে মানুষের আপনার
যে চিন্তা আছে যশোর জেলা বিএনপি আরেকটা দিবসের তাৎপর্য হিসাবে আমাদের ভাবিয়ে প্রবন্ধটাকে স্মরণ করেছে, যেটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। শুধু দিবস পালনের প্রশ্ন না, এরকম অনেক দিবস আছে আমরা পালন করতে পারি। মানুষের ভাবনার কাছে যেতে হবে, মানুষের যে চিন্তাটা, মানুষের কষাঘাতে সবকিছু কিন্তু আস্তে আস্তে ভোতা হয়ে যাচ্ছে। আপনার জায়গাটাও নাই, বসবাসের জায়গাটাও নাই। আজকে এই তীব্র গরমের ভিতরে সন্তানরা লেখাপড়া করতে পারছে না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আজকে স্বাভাবিক একটা জায়গায় থাকতে পারছে না। আমার বান্ধবরা যখন চুলার ধারে গিয়ে রান্না বান্না করে, তাহলে কি পরিস্থিতির মধ্যে তাদের বসবাস করতে হচ্ছে। একটা রিক্সাওয়ালা যখন রিক্সা টানে, সেই শুধু বুঝতে পারে এত দল চলে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সে পড়েছে। একটা কৃষিকাজের জন্য সে যখন খেতে যায়, ক্ষেত খাবারে যায়, তখন সে বুঝতে পারে। সেই জন্য একটা মীমাংসা করা হবে। আর মীমাংসাটা হতে হবে ভারতের সঙ্গে সমান তালে যে দাঁড়াতে পারবে, লড়তে পারবে, এরকম একটি সরকার পাবে, যারা শুধু নতজানু হয়ে বিরোধী করার জন্য, ক্ষমতায় থাকার জন্য সব কিছু। এখানে উল্লেখ করেছে যে এমন মডার্ন পাওয়া যাবে না বিশ্বে যেখানে মাসে কমপক্ষে 20 জন মারা যায়। কি ভয়ঙ্কর বন্ধু! এমন বন্ধুর আমার দরকার নেই, প্রয়োজন আছে। সেই জন্য আমাদেরকে একটু উঠে দাঁড়াতে হবে, সংঘবদ্ধ হতে হবে। ছাত্র তরুণ কিশোর, এই রুখে দাঁড়ানো ছাড়া আর কোন মীমাংসা নেই। কারণ ভারতকে মোকাবেলা করতে পরে আগে তারকে প্রতিনিধি শেখ হাসিনা, এই প্রতিনিধিকে বিজয় করতে হবে, এই প্রতিনিধিকে পরাজিত করতে হবে। এবং এরা এই দেশের স্বার্থে, আপনি দেখেন না, প্রায় 8-10টা ব্যাংক কোন সরকারের সময় কোন দেশে, আমাদের ভারতেও 8-10টা ব্যাংকে এরকম বিপজ্জনক অবস্থা আছে। বাংলাদেশের যে অবস্থা এখন আমরা পৌঁছেছি, বাংলাদেশে কোন রকম অর্থনীতি বলে কিছু আছে এটা মনে হয়। এই যে আমাদের মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান না, অর্থনীতি উপদেষ্টা, আমাদের খুলনা, এক আজব জিনিস। আমাদের রাস্তা ভারত ব্যবহার করছে, আমাদের বন্দরগুলো তারা নিয়ে গেছে, আমাদের এই সেভেন সিস্টারকে রক্ষা করার জন্য ভালো আমরা কি বলে ওখানে একটা নদী ভরাট করে রাস্তা করে দিয়েছি। ওনারা বলছিল যে এই রাস্তাঘাট দিলে সিঙ্গাপুর যেমন রাস্তাঘাট দিয়ে বন্দর দিয়ে দাঁড়ায় গেছে, তাহলে পরে এটা সম্ভব। এখন মশিউর রহমান বলছে কি করে টাকা আছে, এটা লজ্জার ব্যাপার না, সব জমিদার। এরা তো ব্যাংকে ফাঁকা করে ফেলেছে, লক্ষ লক্ষ হাজার কোটি ডলার। এই যে পত্রিকা প্রকাশ হয়েছে যে 600-700 বাড়িঘর কিনেছে আবুধাবি, দুবাই কারা কিনেছে, এটা প্রকাশ হয়েছে, পত্রিকায় আছে। সেই জন্যে আজকে যারা কষ্ট করে এই গরমের মধ্যে এখানে আসছে, আমার একটি অনুরোধ, এই ফারাক্কাবাদের তাৎপর্য বিষয়টি অনুধাবন করে আমাদেরকে, যারা এই পরিস্থিতিটা আমাদের ফেলেছে আজকে, তাদের মুখোমুখি আমাদের হতে হবে। এবং মুখোমুখি হতে হলে পরে আমাদের, যেমন আমরা লড়াই করেছি 71 সালে, যেমন আমরা 90 সালে, যেমন আমরা 69 গণঅভ্যুত্থানে, ওই লড়াইটা আবার আমাদের করতে হবে। এছাড়া কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয়। আমি সবাইকে ধন্যবাদ, সালাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।